শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে পরবর্তী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের তোমাদের এই অনলাইন ক্লাস। তোমাদের সঙ্গে আমি রয়েছি বিএম রাশেদ আহমেদ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড পরবর্তী সময়ে তোমাদের সঙ্গে হয়তো আমাদের ক্লাসরুমে দেখা হবে, কিন্তু তোমরা যে একাদশ শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের সঙ্গে এ পর্যন্ত আমাদের সরাসরি ক্লাসরুমে দেখা হয় না। এটা একটা দুঃখের বিষয়, কারণ আমাদের অবশ্যই কোভিডের বিষয়ে সচেতন থাকতে হবে। তো তোমাদের সঙ্গে আমাদের কোভিড পরবর্তী সময়ে হয়তো ক্লাসরুমে দেখা হবে। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে, সেটি হচ্ছে মুঘল আমলের একটা সময়কে বলা হয় বিস্ময়কর একটা সময়। সেটা তোমাদের গত ক্লাসে বলেছিলাম। সেটি হচ্ছে 1540 থেকে 1556 সাল। এই মাঝে মুঘল আমল একেবারে মুঘল শাসন আমল দেখা যায় না। এর মধ্যে একটি রাজবংশ শাসনের সূচনা করেন। তারা জাতিতে ছিল আফগান, এবং যিনি এই রাজবংশের সূচনা করেন তিনি হচ্ছেন শেরশাহ। তো এই শেরশাহ নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। শেরশাহ মধ্যযুগের ইসলামের ইতিহাসে এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একজন বিখ্যাত ব্যক্তি। কেননা তিনি স্বল্প সময়ে যে শাসন কার্য পরিচালনা করেছিলেন, তিনি শুধু একজন দক্ষ সেনাপতি ছিলেন না এবং দক্ষ শাসকই ছিলেন না, একজন দক্ষ প্রশাসক ছিলেন, এবং যাকে বলা হয় সম্রাট আকবরের পূর্বসূরি। অর্থাৎ সম্রাট আকবর যে প্রশাসনিক সংস্কারগুলো করেছিলেন, তিনি যে আকবর দ্য গ্রেট হয়েছিলেন, তা অনেকটা ধার করে নিয়েছিল এই শেরশাহ সুরের শাসন আমল থেকে। তো শেরশাহ যে রাজবংশটি 1540 সালে সূচনা করেছিলেন, সেটি শেষ হয়েছিল 1556 সালে। তার এই বংশের নাম ছিল সুর বংশ। এই সুর বংশটি মূলত এসেছিল তার আদি নিবাস আফগানিস্তানের এলাকা থেকে। আফগানিস্তানের সুরগরগাই এলাকা থেকে এই নামটি এসেছে, এবং তার রাজবংশের শেষ শাসক ছিলেন আদিল শাহ সুর। সম্রাট শেরশাহ, যার বাল্য নাম ছিল ফরিদ। তোমাদের এই কোশ্চেনটা প্রায়ই আসে, শেরশাহের বাল্য নাম কি ছিল? শেরশাহের বাল্য নাম ছিল হচ্ছে ফরিদ। তিনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেন 1572 সালে। এই পাঞ্জাবে জন্মগ্রহণ করলেও তার আদি নিবাস অর্থাৎ তার পৈতৃক ভিটা কিন্তু ছিল আফগানিস্তানের সুরগরগাই অঞ্চলে। তো এই আফগানিস্তানের এই সুরগরগাই এলাকার নাম থেকেই কিন্তু মূলত তার এই রাজবংশটির নাম হয়েছিল। তিনি যাকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশের সুরবংশের গোড়া পত্তন করেছিলেন, তিনি হচ্ছেন সম্রাট হুমায়ুন। হুমায়ুন শব্দের অর্থ তোমরা জানো ভাগ্যবান, কিন্তু হুমায়ুনের ভাগ্য কখনো সুপ্রসন্ন ছিল না। হুমায়ুনকে পরাজিত করে মুঘলদের শাসনের কিছুটা সময়ের জন্য জবনিকাপাত করেছিলেন। তার পরবর্তীতে কিন্তু আবার ঠিক 15 বছর পর, অর্থাৎ 1556 সালে আবার হুমায়ুন পারস্য থেকে ফিরে এসে তিনি কিন্তু আবার তার যে হারানো রাজ্য, সেই রাজ্যটিকে তিনি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। তো চলো চলে যাওয়া যাক সম্রাট শেরশাহের শাসনামলে। সম্রাট শেরশাহ, যার বাল্য নাম ছিল ফরিদ, তার পিতার নাম ছিল হাসান খান। ছোটবেলা থেকে এই ফরিদ খুবই বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন, কিন্তু তার একটা বড় সমস্যায় তিনি পতিত হয়েছিলেন ছোটবেলা থেকে। তার বাবা 4টি বিবাহ করেছিল। ফলশ্রুতিতে তার অন্য 3 মাতা এবং তার যে সহোদর অন্যান্য ভাই এবং বোন ছিল, তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি অল্প বয়সেই তার বাবার যে জায়গিরদার ছিল বিহারের সাসারামে, আর সেখান থেকে কিন্তু তিনি বিতাড়িত হন। বিতাড়িত হয়ে তিনি চলে যান জয়নপুরে। সেখানে গিয়ে তিনি আরবি, ফার্সি এবং সাহিত্যে ব্যুৎপত্তি অর্জন করেন। তার যিনি শিক্ষক ছিলেন, তিনি তার বাবাকে অনুরোধ করেন তার সন্তানকে যেন কাছে নিয়ে যায়, কারণ সন্তানটি ছিল খুবই বুদ্ধিমান। ফলশ্রুতিতে তার বাবা হাসান খান তাকে নিয়ে গিয়ে তার সাসারামের জায়গিরদারের দায়িত্ব দেন। কিন্তু কিছুদিন পর ওই যে তার যে মাতারা ছিল এবং তার ভ্রাতাগণ ছিল, তাদের ষড়যন্ত্রে আবার তিনি তার এলাকা ছাড়তে বাধ্য হন। এইভাবে তার জীবনের বারবার ঘোরপাকড় শুরু হয়, এবং তিনি বিভিন্ন জায়গায় বিহারের যিনি রাজা ছিলেন, সেই বিহারের শাসকের কাছে তিনি চাকরি করেছেন। ইভেন যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের অধীনেও তিনি চাকরি করেন, এবং তিনি তার মেধা, মনন এবং যোগ্যতা দিয়ে
তিনি এই ভারতীয় উপমহাদেশের শাসন কার্য পরিচালনা করেছিলেন। সেই ধারাবাহিক ইতিহাস তোমাদের আমি বলবো। এই তিনি যখন বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে এক এক এলাকায় যান, সেই এলাকার শাসন কার্য গ্রহণ করেন, কিছুদিন পর আবার সেখান থেকে তাকে চলে আসতে হয়। শেষ পর্যন্ত তিনি বিহারের যিনি শাসক ছিলেন, সেই বিহারের শাসক যিনি বাহার খান অধীনে চাকরি নেন। চাকরি নেওয়ার পর কথিত আছে তিনি বাহার খানের সঙ্গে বনে বাঘ শিকারে যাচ্ছিলেন এবং বাঘ শিকারের একটা মুহূর্তে তিনি নিজ হাতে কোনো অস্ত্র ছাড়াই একটা বাঘ শিকার করেন। ফলশ্রুতিতে তার নাম তখন দেওয়া হয় শের খান। এই শের খান থেকে কিন্তু ইতিহাসে তিনি শেরশাহ নামে পরিচিত, অর্থাৎ তিনি বাঘ শিকার করেছিলেন বলে তার নাম হয়েছিল শের খান। তো এই শের খান পরবর্তীতে শেরশাহ। শেরশাহ নিয়ে তোমাদের পাঠ্য বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এখান থেকে কিছু এমসিকিউ কিছু সিকিউ প্রশ্ন অবশ্যই এসে থাকে। এই জন্য কোন কোন জায়গা থেকে কোশ্চেন হয় আমি ক্লাসে যে বিষয়টি গুরুত্ব দেব, তোমরা একটু মনোযোগ দিয়ে এটাকে গ্রহণ করো। শেরশাহের পূর্ব নাম কি ছিল? শেরশাহের বাল্য নাম কি ছিল? শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ। এই কোশ্চেনটা তোমাদের এমসিকিউতে প্রায়ই এসে থাকে। শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ। তো এই ফরিদ যখন বাহার খানের মৃত্যু হয়, বাহার খানের মৃত্যুর পর তার যে নাবালক পুত্রের অভিভাবকত্ব গ্রহণ করে তিনি বিহারের শাসন কার্য পরিচালনা করতে থাকেন নেপথ্য হিসাবে, অর্থাৎ তিনি বাহার খানের পুত্রের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করতে থাকেন। কিছুদিন পরে তিনি একটি বৈবাহিক সূত্রে আবদ্ধ হন এবং এই বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে তিনি চুনার দুর্গের অধিকর্তায় পরিণত হন। এদিকে মাহমুদ শাহ ছিলেন বাংলার শাসক। এই বাংলার শাসককে তিনি পরাজিত করে 37 সালে বাংলার রাজধানী গৌড় দখল করেন, অর্থাৎ 1537 সালে শেরশাহ গৌড় দখল করে নেন। বাংলার রাজধানী গৌড় দখল করে নেন। বাংলার রাজধানী যখন গৌড় দখল করেন তখন দিল্লির সম্রাট, মুঘল সম্রাট ছিলেন হুমায়ুন। এই হুমায়ুন তখন যুদ্ধে ব্যস্ত ছিলেন গুজরাটের যখন কিন্তু তার কাছে এই সংবাদটি গেল, তিনি গুজরাটের যুদ্ধটাকে স্থগিত করে তিনি বাংলার অভিমুখে রওনা হলেন। যখন বাংলার অভিমুখে রওনা হলেন এবং যখন শেরশাহ বুঝতে পারলেন তিনি বাংলায় চলে আসছেন, শেরশাহ খুব কৌশলে তিনি বাংলাকে ছেড়ে দিয়ে, অর্থাৎ মুঘল সম্রাটের সঙ্গে যুদ্ধ এড়ায়ে তিনি বিহারের দিকে চলে গেলেন। এদিকে শেরশাহ হুমায়ুন তিনি বাংলায় আসলেন। বাংলায় আসার পথে তিনি চুনার দুর্গ জয় করলেন এবং চুনার দুর্গে তিনি সেখানে 6 মাস সময় অতিবাহিত করেছেন। এই 6 মাসে কিন্তু শেরশাহ তার সৈন্যবল বাড়িয়েছে, তার সামরিক বাহিনীর পরিধিটাকে আরো বাড়িয়ে তুলেছে এবং পরবর্তীতে 6 মাস ওখানে অতিবাহিত করার পর তিনি বাংলায় যখন আসেন, আগে বলেছি শেরশাহ বাংলা ছেড়ে দিয়ে যুদ্ধ না করে বিহারের দিকে তিনি চলে গেছেন। অতএব বিনা যুদ্ধে তিনি বাংলা জয় করলেন হুমায়ুন। কিন্তু বাংলা জয় করে হুমায়ুন এখানে এসে খুব আমোদ প্রমোদে মেতে উঠলেন এবং এখানে অযথা 6টি মাস সময় আলস্যে তার জীবন অতিবাহিত করলেন এই বাংলার রাজধানী গৌড়ে। এবং বাংলাতে এত ভালো লেগেছিল, এই জন্য তিনি বাংলার নাম দিয়ে দিলেন জান্নাতাবাদ। অর্থাৎ তোমাদের এমসিকিউতে অথবা সিকিউ ক নাম্বার কোশ্চেনে তোমাদের কিন্তু অনেক সময় এসে থাকে বাংলার নাম জান্নাতাবাদ দেন কে, অর্থাৎ বাংলার নাম জান্নাতাবাদ দেন কে। তোমাদের এটি একটু মনে রাখতে হবে। মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। তো এদিকে 6 মাস যখন অতিবাহিত করছেন, শেরশাহ কিন্তু তখন আর বসে নেই। তিনি তখনও তার সামরিক বাহিনীর পরিধিটাকে ব্যাপক হারে বাড়াচ্ছেন। তিনি বিহার ওই অঞ্চলে গিয়ে তিনি বিহার জয় করেন, জৌনপুর জয় করেন এবং আরো বেশ কিছু অঞ্চল জয় করে ফেললেন। এদিকে হুমায়ুনের কাছে সংবাদ আসলো যে তার দিল্লি এবং আগ্রা যাওয়ার পথ প্রায় বন্ধ। তখন তিনি তড়িঘড়ি করে রওনা দিলেন একেবারে আগ্রার অভিমুখে। কিন্তু পথিমধ্যে তিনি চৌসার নামক একটা জায়গায়, অর্থাৎ এটা হচ্ছে গঙ্গার তীরবর্তী একটি জায়গা, সেখানে শেরশাহের সঙ্গে একেবারে যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে গেলেন। ফলশ্রুতিতে এখানে একটি যুদ্ধ হলো। এই যুদ্ধে হুমায়ুন শোচনীয় পরাজয় বরণ করলেন এবং কোনো রকমে নিজের জীবনকে বাঁচিয়ে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে তিনি আগ্রায় চলে গেলেন। একজন সম্রাট যিনি একজন সামান্য একটা জায়গিরদারের কাছে বা একটা অঞ্চলের প্রধানের কাছে পরাজিত হয়েছেন,
নিশ্চয়ই তিনি সেই পরাজয় মানতে চাইবেন না। ফলশ্রুতিতে ঠিক তার পরের বছর তিনি এই যুদ্ধের প্রতিশোধ নিতে চাইলেন এবং শেরশাহর সঙ্গে যুদ্ধের জন্য অগ্রবর্তী হলেন। এটা হচ্ছে 1540 সাল। এই 1540 সালে কৌনজ নামক একটি জায়গায়, কৌনজের বিলগ্রাম নামক একটি জায়গায় যুদ্ধ শুরু হয়। যুদ্ধটি শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। এই যুদ্ধে হুমায়ুন পরাজয় বরণ করলেন এবং যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে তিনি পাঞ্জাব হয়ে পাকিস্তান, আফগানিস্তান হয়ে তিনি পারস্য, যার বর্তমান নাম হচ্ছে ইরান, তিনি সেই ইরানে চলে গেলেন। অর্থাৎ যুদ্ধটা একেবারে দুটো যুদ্ধ, একটা হচ্ছে চৌসার যুদ্ধ, একটা কৌনজের যুদ্ধ। এই দুটো যুদ্ধেই কিন্তু হুমায়ুন, মুঘল সম্রাট হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত। এই পরাজিত হওয়ার ফলে শেরশাহ মুঘলদের অধীনে যত এলাকা ছিল সমস্ত এলাকা জয় করে তিনি তার শাসন কার্য পরিচালনা করলেন এবং এই শেরশাহ মাত্র 5 বছর শাসন করেছেন, অর্থাৎ 1540 থেকে 1545 সাল পর্যন্ত। এবং তার রাজবংশ, যেটাকে বলেছি সুর বংশ, এটা মনে রাখতে হবে। শেরশাহ প্রতিষ্ঠিত রাজবংশের নাম হচ্ছে সুর বংশ। এই বংশটি কিন্তু মাত্র 15 বছর শাসন করেছে, তিনি করেছেন 5 বছর এবং তার উত্তরসূরিরা যারা ছিলেন তারা করেছেন আর 10 বছর। এবং এই সুর বংশের শেষ শাসক ছিলেন আদিল শাসক। তাকে কিন্তু আবার হুমায়ুন 1556 সালে পরাজিত করে আবার এই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। এই জন্য মুঘল দীর্ঘ ধারাবাহিক শাসনামলের মধ্যে এই মাত্র 15 বছরকে বলা হয় একটা বিস্ময়কর চিহ্ন। অর্থাৎ 15 বছর ছিল আর জাতিতে আফগান বংশের সুর তারা এই ভারতবর্ষ শাসন করেছে। এখানে মজার ব্যাপার হলো যে হুমায়ুনের পরাজয় কিন্তু শুধু মুঘলদেরই পরাজয় না। এখানে একটি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি কিনা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তিনি যাকে পরাজিত করেছিলেন লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদি, তারা কিন্তু জাতিতে আফগান ছিল এবং এই বাবর তিনি কিন্তু জাতিতে মুঘল ছিলেন। ফলশ্রুতিতে মুঘল এবং আফগানদের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু ক্রমশ এই ভারতবর্ষের সব জায়গাতেই ছিলই। অর্থাৎ মুঘলদেরকে আফগানরা দেখতে পারত না, কারণ তাদেরকে তারা পরাজিত করেছে এবং আফগানরা সব সময় কিন্তু এই প্রতিশোধটা তারা নিতে চাইত মুঘলদের বিরুদ্ধে। এবং তার এই প্রতিশোধের চরম পর্যায়ে যেটা প্রতিশোধটা নিলেন তিনি হচ্ছেন শেরশাহ খান, যার পূর্ব নাম ছিল ফরিদ, তার বাল্য নাম ছিল হচ্ছে ফরিদ। অর্থাৎ মুঘলদের পরাজিত করে আবার জাতিতে যারা আফগান সেই ফরিদ তারা কিন্তু ক্ষমতায় আসলেন। এখন শেরশাহ মূলত তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ঐতিহাসিকরা বলে থাকেন সেটি হচ্ছে তার প্রশাসনিক সংস্কার। তিনি যেমন একজন সুদক্ষ যোদ্ধা ছিলেন, সুনিপুণ সেনাপতি ছিলেন এবং তিনি কিন্তু খুবই দক্ষ একজন প্রশাসক ছিলেন। মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসে এমন একজন দক্ষ প্রশাসক খুবই বিরল। তার পরবর্তীতে আরেকজন দক্ষ প্রশাসককে আমরা পেয়েছি, তিনি হচ্ছেন মুঘল সাম্রাজ্যের অন্যতম একজন শ্রেষ্ঠ শাসক এবং ভারতীয় উপমহাদেশের যাকে বলা হয় আকবর দ্য গ্রেট, অর্থাৎ সম্রাট আকবর। এই আকবরও কিন্তু এই শেরশাহের প্রশাসনিক সংস্কারের কাছে তিনি বেশ দায়ী ছিলেন, কেননা তার যে সংস্কারগুলো ছিল সেই সংস্কারগুলো শেরশাহ দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। অর্থাৎ আকবরের যে প্রশাসনিক সংস্কার তিনি শেরশাহ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এটি কেন? কারণটা হচ্ছে সম্রাট শেরশাহ তিনি তার পূর্ববর্তী যে ভারতীয় উপমহাদেশের যে শাসন ব্যবস্থার যে সংস্কৃতি বা কালচার ছিল সেটিকে রেখে এটিকে আরো মডিফাই করেছিলেন, আরো আধুনিকায়ন করেছিলেন এবং প্রশাসন যন্ত্রে কিছু নতুন নতুন ব্যাপার, কিছু নতুন নতুন ঘটনার সংস্রব ঘটেছিল। যেমন তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম একটি কার্যকরী ভূমি সংস্কার, ভূমি জরিপ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং রাজস্ব ব্যবস্থার উপরে এটি ব্যাপকভাবে প্রভাব পড়েছিল। ফলশ্রুতিতে দেখা গেছে শাসক এবং জনগণ উভয়ই এর দ্বারা উপকৃত হয়েছে। তিনি ভারতীয় উপমহাদেশের ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি কিনা ডাক ব্যবস্থা, অর্থাৎ আমরা জানি এখন আমাদের চিঠি আদান প্রদানের জন্য যে ডাক পিয়ন, এখন আমাদের আধুনিক যুগ, সব এখন SMS, ইমেল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা বিভিন্ন জিনিস আমরা আমাদের চিঠি হিসাবে ব্যবহার করে থাকি, যেটা একেবারে সেকেন্ডের মধ্যে চলে যায়। কিন্তু তৎকালীন সময় কিন্তু সেটি ছিল না, সেটি হাতে লেখা চিঠি ছিল এবং সেটি দ্বিতীয় মানুষ যারা ডাকঘর করা ছিল তারা মানুষের বাড়িতে পায়ে পায়ে হেঁটে দিত। কিন্তু তিনি প্রথম এই তথ্য প্রবাহটি একেবারে দ্রুত গতিতে করার জন্য ঘোড়ার ডাক ব্যবস্থা, অর্থাৎ যিনি কিনা পিয়ন
তিনি ঘোড়ায় গিয়ে অর্থাৎ দ্রুততার সঙ্গে গিয়ে তিনি এই চিঠিটা সরবরাহ করতে পারেন। এই যে ঘোড়ার ডাক ব্যবস্থার প্রবর্তন ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কিন্তু শেরশাহ করেছিলেন। এই জন্য মজা করে অনেকেই বলে ভারতীয় উপমহাদেশে প্রথম ঘোড়া ডাকা কবে শুরু হয়। এটি অনেকে মজা করে বলে, আর অর্থাৎ ঘোড়ার ডাক ব্যবস্থা কবে প্রচলন হয়, এটি শেরশাহের আমলে। এটি তোমাদের কিন্তু কোশ্চিন হিসাবে এসে থাকে। ঘোড়ার ডাক ব্যবস্থার প্রবর্তন করেন কে? শেরশাহ। তো চলে যাই আমরা শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা। শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা প্রধান 4টি বিভাগ ছিল, তা তোমরা আমাদের হোয়াইট বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো এখানে লেখা আছে প্রশাসনিক ব্যবস্থা যে 4টি দিওয়ানি উজারাত, যেটা হচ্ছে আয় ব্যয়, সরকারের যে আয় ব্যয় সেই আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং অন্যান্য বিভাগের খবরদারি করা মূলত দিওয়ানি উজারাতের কাজ ছিল। দিওয়ানি আরজ যেটি ছিল মূলত সেনাবাহিনী বা সামরিক বাহিনী সংক্রান্ত বিভিন্ন তাদের আয় ব্যয়, তাদের নিয়োগ, যুদ্ধক্ষেত্রের ব্যাপারগুলো দিওয়ানি আরজ এই বিভাগটি দেখত। দিওয়ানি রিসালাত এই বিভাগটির কাজ ছিল হচ্ছে কূটনৈতিক এবং অন্যান্য যে যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংবাদ আদান প্রদান, এটি ছিল দিওয়ানি রিসালাতের কাজ। আরেকটি বিভাগ, গুরুত্বপূর্ণ বিভাগ দিওয়ানি ইনশা, যার কাজ ছিল হচ্ছে রাজকীয় ফরমান জারি, বিভিন্ন চিঠি আদান প্রদান, বিভিন্ন মানুষের নিয়োগ, এগুলো ছিল দিওয়ানি ইনশা। তো বলে থাকি শেরশাহ কিন্তু এই প্রশাসন যন্ত্রের একেবারে অভিভাবক ছিলেন, প্রশাসন যন্ত্রের পাইলট ছিলেন। তিনি যেমন একধারে প্রশাসন যন্ত্রের পাইলট, ঠিক তেমনি আর এক ধারে তিনি বিচার বিভাগের প্রধান, তিনি আর একভাবে সামরিক বাহিনীর প্রধান। মধ্যযুগের ইতিহাসে এটি এখন আমরা যদি ভাবি তাহলে বোঝা যাবে এটি একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। নিশ্চয়ই এটি একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, কিন্তু মধ্যযুগের সমস্ত শাসকরাই ঠিক তেমনই ছিলেন। এই বিভাগগুলোর সমস্ত কিছু তাদের কথার উপর চলত। তো তার ক্ষেত্রেও এর কোনো ব্যত্যয় ঘটেনি, তবে তিনি প্রজারঞ্জক শাসক ছিলেন। আর পরবর্তীতে যখন তার অন্যান্য বিষয়গুলো আমরা আলোচনা করব তখন তোমরা এটিকে বুঝতে পারবে। তো তিনি তার শাসন ব্যবস্থাকে আরো সুচারুরূপে পরিচালনা করার জন্য তিনি প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করলেন। তোমরা জানো এখন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ মানে আমাদের যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, শহর পর্যায়ে আমরা যদি দেখি তাহলে পৌরসভা, এগুলোকে বিকেন্দ্রীকরণ বলে। তো তিনি প্রশাসন ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করলেন, একটি দিলেন হচ্ছে সরকার। তার প্রশাসন যন্ত্রের উপরে যে স্তরটি ছিল সেটি হচ্ছে সরকার। এই সরকারের 47 প্রকান্তরে অনেকেই বলে থাকেন 66টি সরকার ছিল তার রাজ্যে, এবং তারপরে সরকারের পরবর্তী যে ধাপ ছিল সেটি হচ্ছে পরগনা। এই বলা হয় লক্ষাধিক পরগনা ছিল, এবং পরগনার পরবর্তী যে ইউনিট ছিল প্রশাসনিক যন্ত্রের শেষ ইউনিটটির নাম ছিল গ্রাম। এই গ্রামে পঞ্চায়েত ব্যবস্থা ছিল, পঞ্চায়েতের একজন প্রধান ছিল। এই হচ্ছে মোটামুটি তার প্রশাসনিক ব্যবস্থা। তার আরেকটি বড় অ্যাচিভমেন্ট ছিল হচ্ছে তার রাজস্ব ব্যবস্থা। রাজস্ব ব্যবস্থার সবচেয়ে বড় একটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে তার ভূমি রাজস্ব ব্যবস্থা। প্রথমেই বলেছি তিনি প্রথম ব্যক্তি যিনি ভারতীয় উপমহাদেশের প্রথম একটি কার্যকরী জরিপ ব্যবস্থা, ভূমি জরিপ ব্যবস্থা প্রবর্তন করেন। এই ভূমি জরিপ ব্যবস্থা প্রবর্তন করার ফলে কি হলো, যে এই কৃষকের অধীনে এতটুকু জমি, সে বছর শেষে এই জমির 3 ভাগের অথবা কিছু কিছু ক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ ফসল অথবা নগদ অর্থ, তিনি অপশন রাখলেন 2টা। কেউ যদি তার রাজস্ব ফসলে দিতে চায় দিতে পারবে, কেউ যদি তার রাজস্ব অর্থে দিতে চায় তাহলে সে দিতে পারবে। এই 2টি অপশন তিনি কৃষকদের জন্য রাখলেন। এখানে কৃষকদের একটু উপকার হলো, এবং জমি মেপে দেওয়ার ফলশ্রুতিতে কি হলো, জমিকে যখন তিনি জরিপ করলেন এবং জমিটাকে মেপে দিলেন এতটুকু জমির এতটুকু ফসল, এতে দেখা গেল কৃষকও উপকৃত হলো এবং সঠিক হারে রাজস্বটাও পেল হচ্ছে সরকার। এতে সরকারের রাজকোষ ভরে গেল, সরকার তার এই টাকা দিয়ে অন্যান্য সেক্টরে উন্নয়ন করতে পারলো, এবং জনগণ বা যে প্রান্তিক কৃষক এখানে কিন্তু সুবিধা হয়ে গেল। তিনি এখানে 2টি ব্যবস্থা প্রচলন করেছিলেন। এই 2টি ব্যবস্থা তোমাদের অবশ্যই এই নামটা মনে রাখতে হবে। একটি হচ্ছে কবুলিয়া, আরেকটি হচ্ছে পাট্টা। আমি শব্দ দুটো এখানে লিখে দিই। আবার বলছি কবুলিয়াত এবং পাট্টা, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চিন হয়, এমসিকিউ 4 নম্বর কোশ্চিনটা হয়, এবং অনেক সময় এমসিকিউ আসে যে কবুলিয়াত এবং পাট্টা ব্যবস্থা কে প্রবর্তন করেন। নিঃসন্দেহে শেরশাহ প্রবর্তন করেন। এটি ভূমি সংস্কারের 2টি শব্দ, যে 2টি শব্দ নিয়ে আমি এখন আলোচনা করছি।
পাট্টা হচ্ছে সরকার কর্তৃক জনগণের দেয়া একটা অধিকারপত্র, অর্থাৎ এই জমির উপর কৃষকের যে অধিকার আছে এই সংবলিত যে পত্রটি সরকার স্বীকার করে নিচ্ছে সেটি হচ্ছে পাট্টা, অর্থাৎ জমির উপর কৃষকের অধিকার সংবলিত পত্রটির নামই হচ্ছে পাট্টা, যেটি সরকার কৃষককে দিচ্ছে। আবার বলি, এখানে অনেক সময় প্যাচ লেগে যায়। সরকার জনগণের একটি পত্র দিচ্ছে, যে পত্রকে স্বীকার করে নিচ্ছে যে কৃষক এই জমির মালিক বা অধিকার, এই জমির অধিকার হচ্ছে কৃষকের। এই অধিকার সংবলিত কিছু শর্তই হচ্ছে মূলত পাট্টা, যেটি সরকার কৃষককে দিচ্ছে। আর কৃষক আবার আরেকটি পত্র সরকারকে দিচ্ছে, অর্থাৎ এই যে পাট্টাকে তারা কি করছে, কবুল করে নিচ্ছে। পাট্টা সত্তাবলী, এই জমির মালিকানা, এটিকে কবুল করে নিচ্ছে, কনফিউজ করছে। তোমরা জানো যে আমাদের যারা বিবাহ দেখেছো, মুসলিম বিবাহ, সেখানে কিন্তু দেখা যায় যে ছেলে মেয়ে উভয়কে কবুল করতে হয়, অর্থাৎ গ্রহণ করা। কবুল মানে গ্রহণ করা, ইংলিশে যেটাকে আমরা বলি কনফিউজ। এই কবুল থেকে, এই কবুলিয়াত থেকে কিন্তু কবুল শব্দটি, তো কবুলিয়াত অর্থাৎ কৃষক স্বীকার করে নিচ্ছে সমস্ত জমির শর্ত বা অন্যান্য যে দায় আছে, এই দায় স্বীকার করে নিয়ে একটি পত্র সরকারকে দিচ্ছে, এটি হচ্ছে কবুলিয়াত। তাহলে তোমরা সুন্দর করে বুঝলে পাট্টা এবং কবুলিয়াত কি। এর ফলশ্রুতিতে কিন্তু রাজস্ব বেড়ে গিয়েছিল, কৃষক এবং জমিদার উভয়ই এক্ষেত্রে কিন্তু ভালো ছিল। তো পরবর্তীতে তার রাজস্ব ব্যবস্থা, তার অন্যান্য ব্যবস্থার মধ্যে আরেকটি তিনি যে পরিবর্তনটি করেছিলেন, ডাক ব্যবস্থার ব্যাপক পরিবর্তন করেছিলেন। তিনি ভারতীয় উপমহাদেশের ইতিহাসের প্রথম ঘোড়ার ডাক ব্যবস্থা পরিচালনা করেন। এখন যাওয়া যাক তার যোগাযোগ ব্যবস্থার একটা বড় পরিবর্তন তিনি করেছিলেন, এবং যে প্রশ্নটি তোমাদের এসে থাকে যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে প্রবর্তন করেন? আবার বলছি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে প্রবর্তন করেন? এটি শেরশাহ প্রবর্তন করেন। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আবার এসে থাকে কোথা থেকে কোথা পর্যন্ত? তোমরা জানো যে আমাদের বর্তমান নারায়ণগঞ্জের সোনারগাঁ অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জে। এই সোনারগাঁ থেকে সিন্ধু নদী পর্যন্ত, সিন্ধু নদ পর্যন্ত মূলত বিস্তৃতি ছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কিন্তু তৈরি করেছিলেন শেরশাহ। এছাড়া শেরশাহ আরো বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন। তিনি একটি সুন্দর একটি পুলিশি ব্যবস্থা প্রচলন করেছিলেন, যা ভারতীয় উপমহাদেশের আগে কিন্তু এত সুন্দর পুলিশিং সিস্টেমটি ছিল না। এবং তার একটি বিভাগ ছিল, সেটি হচ্ছে, তার প্রধান ছিল মুহতাসিব। মুহতাসিব শব্দটির অর্থ হচ্ছে নৈতিক চরিত্রের গণপর্যবেক্ষক, অর্থাৎ মুহতাসিব শব্দটা হচ্ছে নৈতিক চরিত্রের গণপর্যবেক্ষক। তিনি কিন্তু আবার গোয়েন্দাগিরিও করতেন, অর্থাৎ নৈতিকভাবে রাষ্ট্রের কোথায় কোনো অবক্ষয় হলো কিনা, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ কেউ করছে কিনা, এইগুলো দেখার দায়িত্ব ছিল কিন্তু মুহতাসিবের, অর্থাৎ তিনি ছিলেন নৈতিক চরিত্রের গণপর্যবেক্ষক। এবং তিনি এই শাসক অবস্থায় সম্রাট শেরশাহ তিনি একটি সুন্দর গোয়েন্দা বিভাগ সৃষ্টি করেছিলেন, এবং তিনি তার সামরিক বাহিনীকেও বেশ একটি উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। যদিও তার সামরিক বাহিনীতে আফগানদের প্রাধান্যই বেশি ছিল। তো আমাদের মোটামুটি এই শেরশাহ সম্পর্কে আলোচনা। তোমাদের শেরশাহ সম্পর্কে যে বিষয়টি তোমরা বেশি মনোযোগ দিবে সেটি হচ্ছে তার প্রশাসনিক সংস্কার। এই প্রশাসনিক সংস্কার তোমাদের প্রথমেই জ্ঞান থেকে তোমাদের উদ্দীপক আসতে পারে, এবং এমসিকিউ এর বিভিন্ন কোশ্চেন আসতে পারে। এটি কিন্তু মুঘল আমলের একটি বিস্ময়কর চিহ্ন হলো এই সুর বংশের প্রথম শাসক, যিনি এই বংশটি শুরু করেছিলেন, যাত্রা শুরু করেছিলেন শেরশাহ। মাত্র 5 বছর শাসন করলেও ভারতীয় উপমহাদেশের ইতিহাসে তিনি বেশ গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছেন তার এই প্রশাসনিক ব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে। তিনি ছিলেন একজন মধ্যযুগের বিখ্যাত শাসক। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।